আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন মন্ত্রণালয় সামাল দেওয়ার জন্য যাদের নাম ঘোষণা করেছেন তাদের তালিকা থেকে একটি বিষয় স্পষ্ট, হোয়াইট হাউসের সঙ্গে ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের অতি মধুর সম্পর্ক প্রতিষ্ঠিত হতে চলেছে। এই সম্পর্ক মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতার মধ্যে ফেলতে পারে। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মার্কো রুবিও। প্রতিরক্ষার দায়িত্বে থাকবেন ফক্স নিউজের উপস্থাপক গেট হাগসেট। ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন মাইক হাকাবি এবং মধ্যপ্রাচ্যের দূত হিসেবে কাজ করবেন স্টিভ উইটকপ। নিয়োগ চূড়ান্ত হওয়া প্রত্যেক ব্যক্তি রাষ্ট্র হিসেবে যে শুধু ইসরায়েলের সমর্থক তাই নয়, তারা উগ্রভাবে ইসরায়েলের বর্তমান সরকারের সমর্থক। রুবিও ও হাকাবি এতদিন পর্যন্ত শুধু মৌখিকভাবে ইসরায়েলের স্বার্থ রক্ষা করে এসেছেন। এবার তাদের উগ্র ইসরায়েলপন্থী মনোভাব সত্যিকারের পরীক্ষার মুখে পড়বে, কারণ মধ্যপ্রাচ্যের জন্য সমন্বিত নীতি নির্ধারণের ক্ষেত্রে পক্ষ শুধু একটি মাত্র নয়, ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে আরও দেশ রয়েছে। গ্রহণযোগ্য মতামতের জন্য তাদের মতকে একেবারে নাকচ করে দেয়া সম্ভব নয়। আবার ট্রাম্প নিজে মধ্যপ্রাচ্য থেকে সব ধরনের যুদ্ধের ইতি টানার ঘোষণা দিয়েছেন। তার সেই ঘোষণার সঙ্গে ইসরায়েলের বর্তমান সরকারের অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার নীতি সাংঘর্ষিক। নেতানিয়াহু গত ১৩ মাসে বারবার প্রমাণ করেছেন তিনি সুস্পষ্ট কৌশলগত লক্ষ্য ছাড়াই সুরক্ষিত সামরিক অভিযান চালিয়ে যেতে আগ্রহী। গাজার যুদ্ধ সহসায় শেষ করার ইচ্ছে নেই তার। নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। ১৩ মাস ধরে যুদ্ধ চলার পরও জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে পারেনি তারা। হাজারো ফিলিস্তিনির মৃত্যু তো চলছেই। লেবাননেও এখনও সাফল্য পায়নি ইসরায়েল, বন্ধ করা যায়নি হিজবুল্লাহর রকেট ছোড়া। উল্টো হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গাজা ও লেবাননে যুদ্ধ অব্যাহত রাখার পাশাপাশি ইসরায়েল এখন ইরানে যুদ্ধ শুরুর পাঁয়তারা করছে। ইরানের উপর চাপ বাড়ানোর ইচ্ছা নতুন ট্রাম্প প্রশাসনেরও আছে, তবে দেশটির সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে যাওয়ার ইচ্ছা ট্রাম্পের একেবারেই নেই। গুরুত্বপূর্ণ বিষয় হল উপসাগরীয় রাষ্ট্রগুলোর উপর ট্রাম্পের আঞ্চলিক নীতির নির্ভরতা। যদিও ইসরায়েলপন্থী লবি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবে উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লবি নবনির্বাচিত প্রেসিডেন্টের চারপাশে ব্যবসায়িক নেটওয়ার্ক রয়েছে, সেখানে প্রভাব ফেলার চেষ্টা শুরু করেছে। ট্রাম্পের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে এক ধরনের সম্প্রসারিত সম্পর্ক তৈরির চেষ্টা এরই মধ্যে শুরু করে দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। সবাই লোভনীয় বিনিয়োগের স্বপ্ন দেখতে শুরু করেছে। আরেকটি বাস্তবতা রয়েছে ট্রাম্পের ক্ষেত্রে, এটাই তার শেষ মেয়াদ। এরপর আর নির্বাচন করতে পারবেন না তিনি। কাজেই এবার ইসরায়েলি লবিকে খুব তোষামত করে চলার প্রয়োজনও তার নেই। এছাড়া মধ্যপ্রাচ্যের লবিগুলো ট্রাম্প, তার পরিবার এবং তার প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য অবসরের পরও নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারে। সে ধরনের সুযোগও রয়েছে। উপসাগরীয় দেশগুলোর স্বার্থ স্বাভাবিকভাবেই ইসরায়েলের স্বার্থের চেয়ে ভিন্ন হবে। গাজা প্রসঙ্গে গত সপ্তাহের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মন্তব্য করেন, ইসরায়েল সেখানে সমন্বিত গণহত্যা চালাচ্ছে। প্রেসিডেন্সি ফক্স নিউজের টক শো নয়, সেখানে মধ্যপ্রাচ্য নিয়ে নীতি নির্ধারণ ও পরিকল্পনার জন্য অনেক বেশি ভারসাম্যের প্রয়োজন। গাজা ও পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের সহযোগী দেশগুলোর কাছে গ্রহণযোগ্য হবে না। তারাও হয়তো একটি সীমা নির্ধারণ করে দেবে যা ট্রাম্প বা তার সহযোগীরা পার করার সাহস করবেন না। ইসরায়েল যেভাবে পুরো অঞ্চলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছে, সেই ব্যাপারে যুক্তরাষ্ট্রেরও সুস্পষ্ট কোনো নীতি নেই। এখন দেখতে হবে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলকে থামাবার মতো কোনো প্রস্তাব দিতে পারে কিনা। এর ফলে
উপসাগরীয় রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ রয়েছে সেটি ঝুঁকির মধ্যে পড়বে। এই উদ্যোগে অতীতে কিছুটা সাফল্য দেখা গিয়েছিল। গাজায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর সেই সাফল্য ধুলোয় মিশে গেছে। সৌদি আরব এরই মধ্যে স্পষ্ট করে জানিয়েছে তারা আব্রাহাম চুক্তির বিষয়ে আগ্রহ হারিয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন না তারা। ট্রাম্প মধ্যপ্রাচ্য নিয়ে কাজ শুরু করার অল্প সময়ের মধ্যেই বুঝতে পারবেন ইসরায়েলে কট্টর ডানপন্থী সরকারকে ক্ষমতায় রেখে সৌদি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে না। ইরান প্রসঙ্গেও উপসাগরীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গি আগের চেয়ে পাল্টে গেছে। তারা এখন আর 2017 সালের অবস্থায় নেই। ওই বছরই ট্রাম্প প্রথমবারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করেন। মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের উপর আস্থা নষ্ট হয়েছে আরও আগে। এই অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের ভারসাম্যপূর্ণ নেতৃত্ব কখনোই দিতে পারেনি। যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ও অংশীদারিত্ব ভিন্নভাবে সাজাতে বাধ্য করেছে। কয়েক বছর আগেও এই দেশগুলো যেভাবে ওয়াশিংটনের উপর নির্ভরশীল ছিল, এখন তা আর নেই। এছাড়া উপসাগরীয় দেশগুলো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের তুলনায় তাদের নিজেদের স্বার্থের বিষয়ে অনেক বেশি সচেতন। কারণ সাম্প্রতিক বছরগুলোতে উপসাগরীয় অঞ্চলে পুনর্মিলনের প্রবণতা শুরু হয়েছে। উপসাগরীয় অঞ্চলে ঐক্যমত তৈরি হয়েছে যে ইরানকে নানাভাবে কোণঠাসা করার চেষ্টার চেয়ে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা অনেক বেশি লাভজনক। গত 2 বছরে রিয়াদের সঙ্গে তেহরানের সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে, যা খুব সহজেই পাল্টে যাবে না। ফলে এবার ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে ইচ্ছা ট্রাম্পের রয়েছে তার বাস্তবায়নের জন্য তিনি উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে তেমন কোনো সাহায্য পাবেন না। এই কাজে নির্ভর করার জন্য তাকে নতুন সহযোগী খুঁজে বের করতে হবে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষমতা পরিবর্তনের যে স্বপ্ন দেখছে তা তখনই কার্যকর হবে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র ও অর্থ ঢালতে আগ্রহী হবে। বিষয়টি এমন যা ট্রাম্পের মধ্যপ্রাচ্যের বিষয়ে ট্রাম্পের মূলনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ট্রাম্প মধ্যপ্রাচ্যে আর আমেরিকান যুদ্ধ চান না বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প নির্বাচনী প্রচারে গভীর এবং মতাদর্শগতভাবে ইসরায়েলের পক্ষে কথা বলেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক বেশি ভারসাম্যপূর্ণ নীতির প্রয়োজন। শান্তি প্রতিষ্ঠা ফক্স নিউজের আলোচনা সভা নয়, যেখানে ইহুদিবাদ তোষণের জন্য যে কোনো মন্তব্য করা যায় বা পরিকল্পনার কথা শোনানো যায়। বাস্তবতা হচ্ছে ট্রাম্পের পরীক্ষার সময় দ্রুত এগিয়ে আসছে। তিনি যদি সত্যিকার অর্থেই রাজনৈতিকভাবে একটি বাস্তবসম্মত চুক্তিতে পৌঁছাতে চান, ট্রাম্প যদি শুধু নেতানিয়াহুকে তুষ্ট রাখতে একপাক্ষিক চুক্তি দিতে অগ্রসর না হন, তাহলে শতাব্দীর সেরা চুক্তি হতে পারে সেটি। তবে ট্রাম্পও যদি তার পূর্বসূরি জো বাইডেনের মতো নেতানিয়াহুর ক্রীড়ানকে পরিণত হন, তাহলে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব বাইডেনের মতো তার প্রস্তাবেও সাড়া পাবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।